তো আমরা গতদিন পড়তেছিলাম, আমরা শৈবাল অংশ আলোচনা করতেছিলাম। তো শৈবালের মধ্যে আমরা গতদিন বিভিন্ন ধরনের স্পোর্স সম্পর্কে আমরা জানতেছিলাম। তোমরা বইয়ের এই যে অযৌন জননের যে স্পোর সৃষ্টিকারী অংশ, ওইখানে চলে যাও। আমরা শৈবালের দৈহিক গঠন দেখছিলাম। আমরা প্রথম দিকে শৈবালের বৈশিষ্ট্য, দৈহিক গঠন, তার রঞ্জক পদার্থ, এটুকু চাই না, আমরা শৈবালের এই জননের অংশে আমরা চলে গেছিলাম। তো শৈবালের এই জনন অংশটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন থাকে। আমরা অযৌন জনন এর সংজ্ঞা সহ আমরা কয়েক ধরনের স্পোর সম্পর্কে জানছিলাম। আমরা প্রথম যে স্পোরটা দেখছিলাম এটাকে বলছিলাম জুস্পোর, সক্রিয় সচল ফ্লাজেলাযুক্ত স্পোরকে বলা হয় জুস্পোর। তারপর আমরা পড়ছিলাম অ্যাপ্লেনোস্পোর। যে স্পোরগুলোর মধ্যে কোনো ফ্লাজেলা থাকে না, ফ্লাজেলাবিহীন নিশ্চল স্পোরকে বলা হয় অ্যাপ্লেনোস্পোর। তারপর আমরা পড়ছিলাম যে এখানে আরেক ধরনের স্পোর আছে, সিনজোস্পোর। এই কয়েক ধরনের স্পোর সম্পর্কে গতদিন আলোচনা করছিলাম। তো চলো এখন আমরা পরবর্তী অংশ থেকে আসি। এক ধরনের স্পোর আছে পুরু প্রাচীর বিশিষ্ট। তা আমরা এইভাবে বলতে পারি, স্পোর পুরু প্রাচীর বিশিষ্ট হলে, পুরু প্রাচীর, শৈবালের স্পোর যদি এমন হয় প্রতিকূল পরিবেশে পুরু প্রাচীর বিশিষ্ট হয়, তখন সেই ধরনের স্পোরকে বলা হয় বিশিষ্ট স্পোর। এই ধরনের স্পোরকে বলা হয় হিপনোস্পোর। এই অংশগুলো কিন্তু তোমাদের জানতে হবে, পরবর্তীতে ভর্তি পরীক্ষাতে এরকম বিভিন্ন প্রশ্ন আসে। জাস্ট তোমার এই বৈশিষ্ট্যটুকু, পুরো প্রাচীর থাকলে সেই স্পোরটাকে কি বলা হয়, সেই স্পোরটাকে বলা হয় হিপনোস্পোর। যদি এমন হয় স্পোর মাতৃকোষের অনুরূপ, এখানে যে কোষ বিভাজন হয়, মাইটোসিস কোষ বিভাজন হয়, দেখা যায় যে কোষগুলো সম্পূর্ণ মাতৃকোষের অনুরূপ। এই মাতৃকোষের মতো অনুরূপ স্পোর পাইলে তাকে আমরা বলি অটোস্পোর। তো এখানে আমাদের বৈশিষ্ট্যটা এটি মনে রাখতে হবে, যদি মাতৃকোষের অনুরূপ হয় তো সেই ধরনের স্পোরকে বলা হয় অটোস্পোর। স্পোর যদি খাদ্য সঞ্চয় করে, স্পোর খাদ্য সঞ্চয় করলে, কোন স্পোরগুলা যার মধ্যে কোনো আবরণী থাকে না, এই আবরণীবিহীন যার মধ্যে কোনো ফ্লাজেলা থাকে না, ওই ফ্লাজেলাবিহীন স্পোরকে আমরা কি বলি, অ্যাপ্লেনোস্পোর। এগুলো যদি খাদ্য সঞ্চয় করলে তখন তাকে আমরা বলবো একাইনিটি। আমরা শৈবালের অযৌন জননের আগে আমরা স্পোরগুলো সম্পর্কে ধারণা নিতেছি যে শৈবালের মধ্যে কি ধরনের স্পোরগুলো পাওয়া যায়। শৈবালের মধ্যে বিভিন্ন রকম স্পোর পাওয়া যায়। এই স্পোরগুলোর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন নামকরণ করা হয়েছে। তো এটা তোমার অনুধাবনের প্রশ্ন সম্পর্কে যদি আসে যে বিভিন্ন স্পোর সম্পর্কে ধারণা দাও, এইভাবে প্রশ্ন আসতে পারে, অথবা মনে করো জ্ঞানমূলক প্রশ্ন তোমার এখান থেকে আসতে পারে। তো এইগুলা সবগুলা খুব ভালো করে খাতার মধ্যে গুছায় রাখবা। তো আমরা আরেকটু সামনে আগাই। এখানে আরেক ধরনের স্পোর আছে, অ্যাপ্লেনোস্পোর যদি সে বিশ্রামরত অবস্থায় থাকে। প্রতিকূল পরিবেশে এমন অবস্থা হয় তার খাবার থাকে না, তার বংশ বৃদ্ধি করার মনে করো এই সময় প্রয়োজন নাই, স্পোরগুলা তখন আবরণীতে আবৃত হইয়া সে কিসে চলে যায়, বিশ্রামে চলে যায়। এরকম বিশ্রামরত স্পোরকে বলা হয় রেস্টিং স্পোর। আমরা আরেক ধরনের স্পোর পাইছি বিশ্রামরত অবস্থায় থাকে। যদি এমন হয় বহুকোষী থ্যালাস তৈরি করে। স্পোরের ভিতরে দেখা যায় এখানে ক্রমাগত কোষগুলো বিভাজিত হইয়া একটা বহুকোষী থ্যালাস, মানে কি তুমি এটার মধ্যে আলাদা করতে পারবে না যে কোন অংশটা তার গোড়ার অংশ বা কোন অংশ থেকে শাখা সৃষ্টি হয়েছে, শাখা সৃষ্টিকারী অংশ। এরকম আমরা দেখব অসংখ্য কোষ একত্রে গুচ্ছাকারে অবস্থান করতেছে। তো এরকম থাকলে আমরা তাকে বলতেছি বহুকোষী থ্যালাস গঠন করলে।
স্পোরের ভিতরে এরকম বহুকোষী থ্যালাস গঠন করলে তখন তাকে আমরা বলবো সিস্ট। যদি এমন হয় চরম প্রতিকূল পরিবেশে, চরম প্রতিকূল পরিবেশে চরম প্রতিকূল পরিবেশে স্পোর পুরো মিউসিলেজ আবরণীতে আবৃত হয়ে, পুরো মিউসিলেজ একটা পিচ্ছিল পদার্থ, মিউসিলেজ আবরণীতে আবৃত হয়ে যদি তারা মাটির নিচে চলে যায়, এমন হয় যে পুরো মিউসিলেজ আবরণীতে আবৃত হয়ে তারা কোথায় চলে যাবে? মাটির নিচে। মাটির নিচে চলে যায়, নিচে চলে যায়, তখন তাকে আমরা বলবো পামেলা দশা। পামেলা দশা। আমাদের সিলেবাসে যে শৈবালটা আছে ইউলোথ্রিক্স, তার ক্ষেত্রে এরকম দেখা যায় যে চরম প্রতিকূল পরিবেশ, অর্থাৎ শীতকালে মনে করো শৈবাল যে পরিবেশে থাকে, মনে করো নদীতে থাকে, তো নদীর মধ্যে পানি নাই, পুরা শুকায় গেছে, এমন অবস্থায় সে কি করবে? তার স্পোরগুলা পুরো মিউসিলেজ একটা পিচ্ছিল আবরণীতে আবৃত হয়ে মাটির নিচে চলে যাবে। তো এই ধরনের অবস্থাকে, স্পোরের এই অবস্থাকে আমরা বলবো পামেলা দশা। তো এই জানলাম আমরা বিভিন্ন ধরনের স্পোর সম্পর্কে। আমরা গতদিন অযৌন জননের সংজ্ঞা দিছিলাম, যে যে জৈবিক প্রক্রিয়ায় জীব একই প্রজাতির অন্য একটা জীবের সহায়তা ছাড়াই গ্যামেট সৃষ্টি ব্যতি রেখে নতুন বংশধর সৃষ্টি করে প্রজাতির অস্তিত্ব রক্ষা করে, তাকে বলা হয়েছিল কি? অযৌন জনন। আর পরে কি বলছিলাম? যে বিভিন্ন স্পোর সৃষ্টি করে, বিভিন্ন ধরনের স্পোর বা রেণু সৃষ্টি করে। এই অযৌন জননটা হয় যে বিশেষ কোষের মাধ্যমে। এই কোষটা হ্যাপ্লয়েড হতে পারে, একটা ডিপ্লয়েড কোষও হতে পারে, একটা এককোষী অবস্থা। এটাকে আমরা কি বলছিলাম? স্পোর বলছিলাম। এই স্পোরের মাধ্যমে সে তার অযৌন জনন সম্পন্ন করে। তো এরপর আমরা জানলাম বিভিন্ন ধরনের স্পোর সম্পর্কে। গতদিনের কয়েকটা স্পোর সম্পর্কে জানছিলাম, আজকে বাকি স্পোরগুলো দেখলাম যে এরকম বিভিন্ন ধরনের স্পোর থাকে। এখান থেকে তোমার জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে, যে কোনো একটা নাম দিয়ে দেবে যে একাইনিটি কি, এটাই মনে করো একটা জ্ঞানমূলক প্রশ্ন, যে হিপনোস্পোর কাকে বলে, অথবা পামেলা দশা বলতে কি বুঝো। এটা বোর্ড পরীক্ষাতে কয়েকবারই আসছে যে পামেলা দশা বলতে কি বুঝো। তো পামেলা দশা হইতেছে চরম প্রতিকূল পরিবেশে স্পোর পুরো মিউসিলেস আবরণীতে আবৃত হয়ে, আমাদের বইয়ে কিন্তু ক্লিয়ার করে সংজ্ঞাটা দেওয়া নাই, তারা মাটির নিচে চলে যায়, তখন এরকম বিশেষ স্পোরটাকে আমরা বলতেছি পামেলা দশা। এই অবস্থাটাকে যখন তারা গুচ্ছাকারে কলোনি সৃষ্টি করে মাটির নিচে চলে যায় মিউসিলেস আবরণীতে আবৃত হয়ে, তখন তাকে আমরা বলতেছি পামেলা দশা। তো এই পয়েন্টসগুলো তোমরা ভালো করে মনে রাখবা। এবার আমরা দেখব শৈবালের অযৌন জনন। আমাদের বইয়ে দেখবা শৈবালের অযৌন জনন সম্পর্কে অনেক কিছু লেখছে। তো এটাকে সম্পূর্ণ এই অংশটাকে তুমি গুছায়া নিজের ভাষায় লিখতে হবে। তো অযৌন জননের মধ্যে আমরা দেখব যে শৈবালটাকে দেখব, আমাদের সিলেবাসে যে শৈবালটা আছে ওটা সম্পর্কে যদি আমরা দেখি, এটা ছিল সেই ইউলোথ্রিক্স শৈবাল। আমরা গতদিন তার গঠনের মধ্যে পড়ছি গোড়ার কোষটাকে কি বলা হয়? এই গোড়ার কোষটাকে বলা হয় হোল্ডফাস্ট। আর তারপরে আমরা দেখছি বিভিন্ন ফিলামেন্টাস কোষ, এইগুলো ছিল ফিলামেন্টাস কোষ। এবং এই কোষগুলোর মধ্যে আমরা দেখছিলাম বিশেষ ক্লোরোপ্লাস্ট, এগুলো ছিল তার ক্লোরোপ্লাস্ট। তো এরকম দেখা যায় বিভিন্ন কোষের মধ্যে আমরা দেখতেছি যে কোনো একটা কোষ, তার যে কোনো একটা কোষ, এই কোষটা কিসে পরিণত হয়? স্পোরের থলিতে পরিণত হয়। আর এই স্পোরের থলিটাকে আমরা কি বলবো? স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়া। তো এখানে আমরা বলবো যে প্রথম থেকে শুরু করি যে জু স্পোরের মাধ্যমে, জু স্পোর এর মাধ্যমে সে তার অযৌন জনন সম্পন্ন করে। অযৌন জনন সম্পন্ন করে। তুমি এইভাবে পয়েন্ট দিয়ে লিখে রাখবা যে জু স্পোরের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। জু স্পোরটা আমরা পড়ছি যে ফ্লাজেলাযুক্ত সচল স্পোরকে বলা হয় জু স্পোর। এরা এই যে জু স্পোর যেগুলো থাকে এরা হচ্ছে টেট্রাফ্লাজেলেট। টেট্রাফ্লাজেলেট অর্থাৎ কি বুঝলাম? যে এখানে যে স্পোরগুলা সৃষ্টি হয়, এগুলো থেকে যে স্পোরগুলা সৃষ্টি হয় সবগুলো হইতেছে 4 ফ্লাজেলা বিশিষ্ট। এখানে ফ্লাজেলা আমরা কয়টা দেখতেছি? 4টা ফ্লাজেলা দেখতেছি। এই 4 ফ্লাজেলা বিশিষ্ট দশাটাকে আমরা কি বলতেছি? টেট্রাফ্লাজেলেট দশা।
তো কি বলবা যে এখানে যে কোনো একটা ফিলামেন্টাস কোষ, ফিলামেন্টাস কোষ এর প্রোটোপ্লাজম, এর প্রোটোপ্লাজম এটা কি হয়? বিভাজিত হয়ে এক থেকে 32টি জুস্পোর সৃষ্টি করে। তাহলে এখানে আমরা দেখছি যে থলিটা দেখতেছি, এটাকে আমরা বলতেছি জুস্পোরাঞ্জিয়াম, এর ভিতরে তৈরি হইতেছে জুস্পোর। তো প্রথম কি হয়, মনে করো তার ভিতর যে প্রোটোপ্লাজমটা ছিল, এই প্রোটোপ্লাজমটা বিভাজিত হয়ে যায়। প্রথম মনে করো এরকম দুইটা ভাগে ভাগ হয়েছে, পরবর্তী চারটা থেকে 8টা, এইভাবে ভাগ হইতে হইতে একটা সময় আমরা দেখতেছি কতগুলা, সর্বোচ্চ 32টা ভাগে ভাগ হয়ে যাবে। ভাগ হইয়া পরবর্তীতে দেখা যায় পিছনে তার মধ্যে কি থাকবে? ফ্লাজেলা থাকবে। এই ফ্লাজেলা যুক্ত তারা কি তৈরি করে? জুস্পোর তৈরি করে। এখানে আমরা দুই ধরনের জুস্পোর দেখা যায়। আমরা দেখবো যেখানে দুই ধরনের জুস্পোর দেখা যায়। জুস্পোরাঞ্জিয়ামে দুই ধরনের জুস্পোর দেখা যায়। একটা হইতেছে আকারে ছোট, তাকে আমরা বলবো মাইক্রোজুস্পোর। আর যেটা আকারে বড় থাকবে তাকে আমরা বলবো ম্যাক্রো বা মেগা জুস্পোর। তো এই জুস্পোর সম্পর্কে তুমি হালকা একটু ধারণা দিবা যে এটা দুই রকমের হতে পারে। একটা হচ্ছে আকারে যদি বড় থাকে তাকে আমরা বলবো মেগা জুস্পোর। আর মেগা জুস্পোরের মধ্যে আমরা দেখব আই স্পটটা তার সামনের দিকে থাকবে এবং এটার মধ্যে ফ্লাজেলা কয়টা থাকবে? 4টা। আর মেগা জুস্পোর হইলে এটার মধ্যে থাকবে 1 থেকে 4টি মেগা জুস্পোর সৃষ্টি হয়। আর যদি মাইক্রো জুস্পোর তৈরি হয় তাহলে হবে 8 থেকে 32টি মাইক্রো জুস্পোর। এগুলো মনে করো আকৃতিতে ছোট, তাদেরকে আমরা বলতেছি মাইক্রো জুস্পোর। এরা সংখ্যায় কতগুলো হবে? 8 থেকে 32টি। আর যদি মেগা হইতো তাহলে সংখ্যায় কম হইতো, 1 থেকে 4টি হইতো। এরকম দুই ধরনের জুস্পোর তারা সৃষ্টি করে। তো এইভাবে প্রথম জুস্পোর সৃষ্টি সম্পর্কে বললাম। পরের পয়েন্ট হইতেছে যখন এই স্পোরগুলা পরিপক্ক হয়, স্পোরগুলা যখন পরিপক্ক হয়, স্পোর পরিপক্ক হলে এই জুস্পোরাঞ্জিয়ামের বাইরে যে আবরণটা, এটাকে বলা হয় ভেসিকল। জুস্পোরাঞ্জিয়ামের বাইরের যে আবরণীটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভেসিকল। তারা ভেসিকলের প্রাচীর বিদীর্ণ করে। ভেসিকলের প্রাচীরটাকে তারা কি করে? গলায় ফেলায় এবং তারা বাইরে পরিবেশে অবমুক্ত হয়। এই জুস্পোরগুলা বাইরে পরিবেশে আমরা দেখতেছি তারা কি হয়েছে? অবমুক্ত হয়েছে। তো এইগুলা অবমুক্ত হইয়া, এই জুস্পোরগুলা অবমুক্ত হইয়া তারা দেখা যায় 2 থেকে 6 দিন, এই সময়গুলো ঠিকঠাক মতো লিখবা, তারা 2 থেকে 6 দিন পরিবেশে সন্তরণ করে। সন্তরণ মানে পানির মধ্যে তারা সাঁতরাইতে থাকে। ভেসিকলের প্রাচীর বিদীর্ণ করে জুস্পোরগুলা বের হয়ে পানির মধ্যে তারা কি করে? সাঁতরাইতে থাকে। খুব ইজি একটা অংশ, কিন্তু এইভাবে পয়েন্ট করে বলবা। পানির মধ্যে সাঁতরাইতে থাকে। কতদিন তারা সাঁতরাবে? 2 থেকে 6 দিন। তো এর মধ্যে যদি তারা উপযুক্ত একটা পরিবেশ পেয়ে যায়, উপযুক্ত পরিবেশ মানে কি? উপযুক্ত পরিবেশটা হইতেছে, জুস্পোরের জন্য উপযুক্ত পরিবেশ হইতেছে পানির গভীরতা মনে করো 5 মিটার, সর্বোচ্চ 5 মিটার, যেখানে সূর্যের আলো পৌঁছাবে, সূর্যালোক পৌঁছে এমন একটা জায়গা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে খাদক প্রাণী কম থাকে। প্লাঙ্কটন ভোগী প্রাণী যারা আছে, প্লাঙ্কটন ভোজী তারা কম থাকবে, খাদক প্রাণী কম থাকবে। তারপরে অক্সিজেনের প্রাচুর্যতা আছে, অক্সিজেনের প্রাচুর্য, এবং যেখানে পানিটা কম ঘোলা
এমন একটা জায়গা তারা বাইছা নেয়। তারা যদি দেখে যে 2 দিনের মধ্যে এমন একটা পরিবেশ পাওয়া গেছে, তাহলে 2 দিনের মধ্যে তারা কি করে ওইখানে এসে আটকে যায়, মাটির মধ্যে আটকে যাবে। তাহলে উপযুক্ত পরিবেশটা আবার বলি, যেখানে পানির গভীরতা 5 মিটার থাকবে সর্বোচ্চ, সূর্যের আলো পৌঁছাবে, খাদক প্রাণী কম থাকবে, অক্সিজেনের প্রাচুর্য থাকবে এবং অপেক্ষাকৃত কম ঘোলা থাকে, কারণ শৈবালের জন্য শালক সংশ্লেষণ দরকার। এটার জন্য তারা সূর্যের আলো পছন্দ করে, এমন একটা স্থান পছন্দ করে যেখানে ঘোলা ভাবটা কম আছে, ফলে সূর্যের আলোটা খুব সহজেই পানি ভেদ করে ওই স্থানে তারা পৌঁছাতে পারবে। তো এমন একটা জায়গা পাইলে দেখা যায় শৈবালের স্পোরগুলা, এই যে জুস স্পোরগুলো আমরা দেখতেছি, এরা এসে একটা অবলম্বনের মধ্যে এসে আটকে যায় এবং পরবর্তীতে ফ্লাজেলা বিহীন হয়ে দেখা যায় এখান থেকে সমানে তার ফিলামেন্টাস কোষগুলো সৃষ্টি হতে থাকে। এই ফিলামেন্টাস কোষ উপরের দিকে বাড়তে থাকে। কিন্তু যদি এমন হয়, তো এই পয়েন্টে শেষ, কিন্তু ফিনিশিং এ বলবা যদি এমন হয় প্রতিকূল অবস্থায় যদি চলে আসে, প্রতিকূল অবস্থায় চলে আসলে, যে স্পোরগুলো উন্মুক্ত হয়েছে, পরিবেশের সন্তরণ করছে 2 থেকে 6 দিন, কিন্তু একটা উপযুক্ত পরিবেশ পায় নাই, তখন তারা কি করবে? তখন আমরা দেখছি বিভিন্ন ধরনের স্পোরের রূপান্তর কি কি হতে পারে। অটোস্পোর হতে পারে, হিপনোস্পোর হতে পারে, খাদ্য সঞ্চয় করে একাইনিটি হতে পারে, একাইনিটি, অথবা সে বিশ্রামরত রেস্টিং স্পোরে পরিণত হতে পারে, রেস্টিং স্পোর। যদি এমন হয় চরম প্রতিকূল পরিবেশ, তাহলে তারা কিসে চলে যাবে? পামেলা দশা, পামেলা দশায়। প্রতিকূল অবস্থায় চলে আসলে স্পোর তারা এরকম বিভিন্ন অবস্থায় রূপান্তরিত হয়, অটোস্পোর, হিপনোস্পোর, একাইনিটি, রেস্টিং স্পোর, পামেলা দশা, এরকম বিভিন্ন অবস্থায় পরিণত হয়। এবং যখন পরবর্তীতে অনুকূল পরিবেশে আসে, অনুকূল পরিবেশে আসলে তখন কি হবে? এই স্পোরগুলোর অঙ্কুরোদ্গম হবে। এই ছিল মোটামুটি তার অযৌন জনন সম্পর্কে আলোচনা। তো এর মধ্যে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে, আমরা পরবর্তীতে প্রশ্ন সম্পর্কে জানবো। তো আশা করি খুবই ইজি একটা অংশ ছিল এই অযৌন জনন, এটা ভালো করে বুঝতে পারছো। এখন আমরা জানবো শৈবালের যৌন জনন সম্পর্কে। শৈবালের যৌন জনন এটা হলেই মোটামুটি শৈবালের এই অংশটা কমপ্লিট। আমরা পরবর্তীতে ছত্রাক শুরু করব। ছত্রাকের অংশগুলো দেখবো যে এখানে কি কি অংশ আছে। তো আমরা এখন দেখতেছি যৌন জনন। যৌন জনন, শৈবালের অযৌন জনন, যৌন জনন দুটোই কিন্তু মোটামুটি সমান ইম্পর্টেন্ট। তো যৌন জননের আগে সংজ্ঞা থেকে আমরা শুরু করি। যৌন জননের সংজ্ঞাটা কি? যে জৈবিক প্রক্রিয়ায়, জৈবিক প্রক্রিয়ায় জীব একই প্রজাতির অন্য একটি সদস্যের সহায়তায়, অযৌন জননের জন্য কিন্তু কারো সহায়তা দরকার ছিল না, কিন্তু যৌন জননের মধ্যে কি হবে? একই প্রজাতির অন্য একটা সদস্যের সহায়তা প্রয়োজন। গ্যামেট সৃষ্টি করে। অযৌন জননের জন্য কিন্তু কোনো রকম গ্যামেট দরকার ছিল না, তারা স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করছে। আর এখানে গ্যামেট সৃষ্টি করতে হবে। আর আমরা জানি গ্যামেট 2 রকমের হয়ে থাকে, স্পার্ম আর ওভাম। গ্যামেট সৃষ্টি করে নতুন বংশধর সৃষ্টি করে, প্রজাতির অস্তিত্ব রক্ষা করে, প্রজাতির অস্তিত্ব রক্ষা করে, তাকে আমরা বলবো যৌন জনন। তো শৈবালের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের সংজ্ঞা, এবং ছত্রাকের ক্ষেত্রে আমরা দেখবো উন্নত যে কোনো প্রাণীদের সংজ্ঞা কিন্তু আমরা একই সঙ্গে ইউজ করতে পারবো। এই জন্য একটা সংজ্ঞা, কমন একটা সংজ্ঞা পড়ে নিলাম, যে এটা উদ্ভিদের ক্ষেত্রে সম্ভব, একই সংজ্ঞা আমরা এটা প্রাণীর ক্ষেত্রে দিতে পারবো। তো শৈবালের মধ্যে আমরা যখন যৌন জনন পড়বো, এর আগে আমাদের কিছু তথ্য জানতে হবে। এই তথ্যের মধ্যে আমরা জানবো প্রথম হইতেছে যে ফিলামেন্টের উপর ভিত্তি করে তার জননটাকে 2 ভাগে ভাগ করা যায়। যৌন জননটাকে 2 ভাগে ভাগ করা যায়। যৌন জনন, শৈবালের যৌন জননটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি।
দুই প্রকার, একটা হচ্ছে হোমোথেলিক, আরেকটা হচ্ছে হোমোথেলিক, আরেকটা হচ্ছে হেটারোথেলিক। এই শব্দ দুটা তোমরা পরিচিত হবে এই শব্দ দুটার সাথে, হোমোথেলিক আরেকটা হচ্ছে হেটারোথেলিক। যদি এমন হয় ফিলামেন্টাস কোষ একটা ফিলামেন্টাস কোষ, এই একটার ভিতরেই দেখা যায় যে একপাশে একটা কোষের থেকে তার স্পার্ম তৈরি হইতেছে, অর্থাৎ পুং গ্যামেট তৈরি হইতেছে, এবং এই ফিলামেন্টাস কোষের আমরা আরেকটা থলি থেকে দেখব, মনে করো এই পাশে আরেকটা থলি, এখান থেকে ওভাম সৃষ্টি হইতেছে, পজিটিভ কোষ সৃষ্টি হইতেছে, নেগেটিভ কোষ সৃষ্টি হইতেছে, দুইটা সৃষ্টি হইতেছে একটা ফিলামেন্টাস কোষ থেকে, তাকে আমরা বলবো হোমোথেলিক। তাহলে কি বলতে পারি, এতে একই ফিলামেন্টাস মানে ফিলামেন্টাসের সূত্রাকৃতির, আমরা জানছি এগুলো সূত্রাকৃতির অশাখান্বিত শৈবাল, একই ফিলামেন্টাস কোষ থেকে, একই ফিলামেন্টাস দেহ হতে দুই ধরনের গ্যামেট সৃষ্টি হয়, তো এখানে আমরা শুক্রাণু ডিম্বাণু না বললে পজিটিভ নেগেটিভ বলি, কারণ এখানে শুক্রাণু ডিম্বাণু হওয়ার যে বৈশিষ্ট্যগুলা তার গ্যামেটগুলোর মধ্যে পাওয়া যায় না। শুক্রাণু ডিম্বাণুর মধ্যে যে সকল উপাদান থাকে, এই জন্য এটাকে আমরা কি বলি, পজিটিভ নেগেটিভ। তোমার বইয়ে দেখবা এরকম বিভিন্ন জায়গাতে এরকম চিহ্ন দেওয়া আছে। তো আমরা স্পার্মটাকে বা যেটাকে সচল পুং গ্যামেট, এটাকে আমরা পজিটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করি, আর যেটা সি গ্যামেট এটাকে আমরা নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করি। দুই ধরনের গ্যামেট সৃষ্টি হয়, তাকে আমরা বলতেছি হোমোথেলিক। একই ফিলামেন্টাস দেহ হতে দুই ধরনের গ্যামেট সৃষ্টি হয়, এটাকে আমরা সহবাসী বলতে পারি, এরা সহবাসী প্রকৃতির, এই শৈবালগুলো হচ্ছে সহবাসী প্রকৃতির। আর যদি এমন হয় ভিন্ন ভিন্ন ফিলামেন্টাস কোষে, এতে ভিন্ন ভিন্ন ফিলামেন্টাস দেহে দুই ধরনের গ্যামেট সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলবো হেটারোথেলিক। অর্থাৎ এখানে দুইটা শৈবাল লাগবে, দুইটা ফিলামেন্টাস দেহ লাগবে, এটা একটা শৈবাল আর এটা আরেকটা শৈবাল। তো এখানে মনে করো একটা থেকে সৃষ্টি হইতেছে পজিটিভ, আমরা ইউলোথিক্সের ক্ষেত্রে দেখব যে এখান থেকে যে গ্যামেটগুলো সৃষ্টি হইতেছে তাদেরকে আমরা পজিটিভ গ্যামেট ধরতেছি, এবং এইখানে আমরা যে গ্যামেটগুলো সৃষ্টি হইতেছে তাদেরকে আমরা নেগেটিভ ধরতেছি। এরকম দুই রকম যদি ফিলামেন্ট লাগে তাহলে তাকে আমরা বলবো হেটারোথেলিক। তা আমরা এইভাবে ভাগ করতে পারি, যৌন জননের জন্য শৈবালের যে ফিলামেন্টাস দেহ বা তার যে গ্যামেট সৃষ্টি হয়, এই গ্যামেটকে আমরা এইভাবে ভাগ করতে পারি। আবার আমরা আরেকভাবে ভাগ করতে পারি, এটা হইতেছে আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, আর এটা হলো উগ্যামাস। তো এটা ভাগ করতে পারি আমরা কিসের ভিত্তিতে, জনন কোষের উপর ভিত্তি করে শৈবালের যৌন জননকে আমরা এরকম তিন ভাগে ভাগ করতে পারি। শৈবালের জনন কোষের উপর ভিত্তি করে তার যে যৌন জনন হয়, তার যৌন জননটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যত শৈবাল আছে সব ধরনের শৈবালকে। যদি একই ধরনের গ্যামেট সৃষ্টি হয়, একই আকৃতির গ্যামেট, অর্থাৎ তুমি কোনটা পুং গ্যামেট আর কোনটা স্ত্রী গ্যামেট যদি আলাদা করতে না পারো, এখানে যে গ্যামেটগুলো সৃষ্টি হয় দেখো দুটো একই রকমের, একটাকে পজিটিভ একটা নেগেটিভ দ্বারা চিহ্নিত করছি, কিন্তু দেখো দুটো আকৃতি কিন্তু একই রকমের, তুমি আলাদা করতে পারবা না, তখন তাকে আমরা বলবো আইসোগ্যামাস। তবে সেই ধরনের যৌন জননকে আমরা কি বলবো, আইসোগ্যামাস প্রকৃতির। যদি এমন হয় আকৃতিতে ভিন্ন আকৃতির গ্যামেট সৃষ্টি করে, অর্থাৎ এখানে আমরা দেখবো একটা গ্যামেট হবে আকারে বড়, একটা হবে ছোট, এই ছোটটা অপেক্ষাকৃত বেশি সচল থাকে, এটাকে আমরা পজিটিভ ধরি, আর যেটা আকারে বড়, যে গ্যামেটটা আকারে বড় থাকবে তাকে আমরা নেগেটিভ হিসেবে ধরতেছি। ভিন্ন আকৃতির গ্যামেট সৃষ্টি হলে তাকে আমরা বলবো
অ্যানাইসোগ্যামাস। আর যদি এমন হয় সক্রিয় সচল পুং গ্যামেটের সাথে, পুং গ্যামেট সক্রিয় সচল ক্ষুদ্র, এটা সাইজ ছোট থাকে, ক্ষুদ্র পুং গ্যামেট এর সাথে নিষ্ক্রিয় নিশ্চল ও বৃহৎ স্ত্রী গ্যামেট, এবং স্ত্রী গ্যামেটটা কখনো তার থলির বাইরে আসে না। এই স্ত্রী গ্যামেটটা তার থ্যালাসের ভিতরে, তার থলির ভিতরে অবস্থান করবে, নিষ্ক্রিয় নিশ্চল প্রকৃতির। আর সক্রিয় সচল অপেক্ষাকৃত ক্ষুদ্র, এটা থাকে পুং গ্যামেট। যদি এমন প্রকৃতির হয়ে থাকে তবে সেই ধরনের যৌনজননকে আমরা বলবো উগ্যামাস। তো শৈবালের মধ্যে এরকম 3 ধরনেরই যৌনজনন দেখা যায়, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস আর উগ্যামাস। তো আমরা এটুকু দেখে নিলাম যৌনজনন কাকে বলে, বিভিন্ন ধরনের গ্যামেট সম্পর্কে ধারণা নিয়ে নিলাম। এখন আমরা জানবো শৈবালের যৌনজনন সম্পর্কে। শৈবালের যৌনজনন, আমরা যেহেতু অযৌন জনন পড়ছি, আমাদের যৌনজননটা বুঝতে খুব সুবিধা হবে। এখানে মোটামুটি একই ধরনের প্রক্রিয়া, তবে এখানে পার্থক্য হয়েছে এখানে 2টা ফিলামেন্টাস কোষ লাগবে, 2টা ফিলামেন্টাস দেহ লাগবে। তো এখানে আমরা দেখতেছি 2টা আলাদা আলাদা ভিন্নবাসী শৈবাল। এটা একটা ফিলামেন্টাস শৈবাল দেহ, আর ওই পাশে আরেকটা। এই যৌনজনন হবে তার অনুকূল ঋতুতে, আমরা এটা মনে রাখবো। গোড়ার কোষটাকে কি বলছিলাম? হোল্ড ফাস্ট। গোড়ার কোষটা ছিল হোল্ড ফাস্ট, আর উপরে সবগুলা ছিল এখানে তার ফিলামেন্টাস দেহকোষ। এই দেহকোষের মধ্যে আমরা জানবো যে কোনো একটা কোষ, তো এটা এক ধরনের বিশেষ উত্তেজনায় উত্তেজিত হয়ে, যখন তার অনুকূল পরিবেশে আসে, নব উত্তেজনায় উত্তেজিত হয়ে তারা স্পোরাঞ্জিয়ামের পরিবর্তে তৈরি করে গ্যামেটেনজিয়াম। যৌন জননকোষের থলিকে বলা হয় গ্যামেটেনজিয়াম, অর্থাৎ গ্যামেটের থলিকে বলা হয় গ্যামেটেনজিয়াম। তো এখানে আমরা দেখতেছি অসংখ্য কোষ, প্রথমে এরকম গোলাকার কোষ, প্রোটোপ্লাজম বিভাজিত হয়ে গোলাকার বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষে পরিণত হয়। এরকম আমরা প্রথমে দেখব এরকম বহু নিউক্লিয়াস বিশিষ্ট বহু কোষীয় দশা। আমরা ধরে নিতেছি তারপরের কোষগুলা, তারপরের ছবিটা এরকম হবে যে এখানে কি তৈরি হয়ে গেছে, এখানে গ্যামেট সৃষ্টি হয়ে গেছে। এখানে আমরা 2 ধরনের গ্যামেট দেখব। এখানে এক ধরনের গ্যামেট দেখতেছি, এখানে এক ধরনের গ্যামেট। তো আগে বলছিলাম, তোমরা বলবা এখানে যে এখানে আইসোগ্যামেট সৃষ্টি করে। আইসোগ্যামেট ইউলোথ্রিক শৈবাল, আমাদের সিলেবাসে যে অন্তর্ভুক্ত শৈবাল, তারা কি তৈরি করে? তারা আইসোগ্যামেট সৃষ্টি করে, একই আকৃতির গ্যামেট, এই জন্য আমরা বলতেছি আইসোগ্যামেট। দেখো 2টা কিন্তু দেখতে তুমি আলাদা করতে পারবে না, এই গ্যামেটটা আর এই গ্যামেটটা। আর আইসোগ্যামেট এরা কেমন? এরা হচ্ছে বাইফ্লাজেলেট, অর্থাৎ এর মধ্যে ফ্লাজেলা কয়টা থাকবে? 2টা থাকবে। তো আমরা যৌনজননকে এইভাবে পয়েন্টে ভাগ করে নিব। প্রথম হচ্ছে গ্যামেট সৃষ্টি, এইগুলো একটা পয়েন্ট। তোমরা এইভাবে বলবা যে অনুকূল ঋতুতে নবে উত্তেজনায় উত্তেজিত হয়ে কোষগুলা গ্যামেটেনজিয়াম সৃষ্টি করে। এখানে 2 ধরনের গ্যামেট পাওয়া যায়, একটাকে আমরা পজিটিভ, একটাকে নেগেটিভ, এরকম 2 ধরনের গ্যামেট দেখাইতেছি। তো তারা কি করে? তারা এই পরিবেশে তারা থলিটা ভেঙে, এই ভেসিকলের প্রাচীর ভেঙে তারা পরিবেশে সন্তরণ করতে থাকে আগের মতো। তো এই পজিটিভটা নেগেটিভ কোষটাকে খুঁজতে থাকে, আর নেগেটিভটা পজিটিভ কোষটাকে খুঁজতে থাকে। যখন 2টা কোষ একীভূত হয়, 2টা কোষ যখন একীভূত হয়, সামান্য সময়ের জন্য 4 ফ্লাজেলা বিশিষ্ট একটা দশায় পরিণত হয়। দ্বিতীয় পয়েন্ট হইতেছে নিষেক। এই যে 4 ফ্লাজেলা বিশিষ্ট আমরা যে কোষটা পাইছি, এই কোষটা থেকে পরবর্তীতে আমরা দেখব ফ্লাজেলাটা হারাইয়া গিয়া তারা এক কোষীয় অবস্থায় পরিণত হয়। তাহলে এখানে 2টা কোষ যে একীভূত হয়েছে, এই একীভূত হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? নিষেক বলতেছি। আর নিষেকের ফলে যে কোষটা সৃষ্টি হয়েছে তাকে আমরা বলবো জাইগোট। পরবর্তীতে দেখবো এই জাইগোটের মধ্যে কি হবে? মিওসিস হবে। শৈবাল যেহেতু নিচু স্তরের জীব, তার মিওসিসটা হবে নিষেকের পরে।
তাহলে এখানে কি হয়েছে, মিওসিস হলো, এবং একটা কোষের থেকে 4টা কোষ সৃষ্টি হয়েছে। পরবর্তীতে আমরা লিখব, পরের পয়েন্ট হইতেছে জাইগোটের অঙ্কুরোদ্গম। জাইগোট এর অঙ্কুরোদ্গম। 3 নম্বর পয়েন্ট হবে জাইগোটের অঙ্কুরোদ্গম। তো এখানে মিওসিস প্রক্রিয়ায় কোষ সৃষ্টি হয়েছে, পরবর্তীতে আবার বিভাজনের মাধ্যমে এখানে প্রায় 16টা কোষ বিশিষ্ট দশায় পরিণত হয়। আর এই কোষগুলা থেকেও পরবর্তীতে দেখা দেবে আরেক ধরনের জুস্পোর সৃষ্টি হবে। এই জুস্পোরগুলা পরবর্তীতে আইসা আগের মতো অনুকূল পরিবেশ যখন পাবে, যখন তারা একটা অনুকূল পরিবেশ পাবে, এই জুস্পোরগুলো আইসা তখন দেখা যায় যে পরিবেশটার মধ্যে তারা একটা উপযুক্ত পরিবেশ পাইলো, তখন জুস্পোরগুলো আইসা এরকম একটা ভিত্তির মধ্যে এসে আটকে যাবে, এবং এই আটকে যাওয়ার ফলে যে কোষটা সৃষ্টি হয়েছে এখান থেকে আবার নতুন ফিলামেন্টাস কোষ সৃষ্টি হবে। আবার একটু প্রথম থেকে দেখি, যৌন জনন তারা সৃষ্টি করছে কিসের মাধ্যমে? আইসোগ্যামেটের মাধ্যমে। এই যৌন জননটা হয় অনুকূল ঋতুতে। অনুকূল ঋতু হচ্ছে কখন? মনে করো শীতের পরে যখন আবার বসন্তকাল আসলো অথবা গ্রীষ্মকাল, তখনই হচ্ছে তার জন্য অনুকূল ঋতু, অর্থাৎ পরিবেশে নতুন করে পানি আসছে, খাবার আসছে। তো এইগুলোর উপস্থিতিতে তখন দেখা যায় তারা এই অযৌন জননের পরিবর্তে তারা যৌন জনন শুরু করে। আর যৌন জননের জন্য আমরা দেখতেছি বিশেষ একটা থলি তৈরি করে, আর এই থলিটাকে আমরা বলতেছি গ্যামেটেনজিয়াম। এই গ্যামেটেনজিয়ামের ভিতরে আমরা দেখতেছি এখানে যে কোষগুলা সৃষ্টি হয়, তখন তাকে আমরা গ্যামেট বলবো। আগে আমরা যেমন জুস্পোর বলছিলাম, এখানে আমরা কি বলবো? গ্যামেট বলবো। এখানে এক একটা থলির ভিতরে 2 থেকে 64টা গ্যামেট সৃষ্টি হতে পারে। তো পরবর্তীতে যখন এই গ্যামেটগুলা পরিপক্ক হবে, তখন তারা প্রাচীরটাকে বিদীর্ণ করে, এই বাইরে যে আবরণ এটাকে বলা হয় ভেসিকল। আগেই বলছিলাম এটার নাম হচ্ছে ভেসিকল। এই ভেসিকলের আবরণ বিদীর্ণ করে তারা বাইরে পরিবেশে চলে আসে, পরিবেশে সন্তরণ করতে থাকে। তো এটা ছিল প্রথম পয়েন্ট, গ্যামেট সৃষ্টি। পরবর্তীতে আসো দ্বিতীয় পয়েন্ট, নিষেক। এই পজিটিভ গ্যামেট সে নেগেটিভ গ্যামেটটাকে খুঁজতে থাকে। পরিবেশের মধ্যে যখন তারা সন্তরণ করে, পজিটিভটা নেগেটিভটাকে খুঁজতে থাকে, এবং যখন পজিটিভটা নেগেটিভটাকে যখন পাবে, তখন 2টা কোষ একীভূত হয়ে যাবে। আর তখন বলছিলাম সামান্য সময়ের জন্য তারা 4 ফ্লাজেলা বিশিষ্ট দশায় পরিণত হয়। এই 2টা কোষের একীভূত হওয়ার প্রক্রিয়াকে বলছিলাম কি? নিষেক। তাহলে এটা গেল দ্বিতীয় পয়েন্ট। নিষেক কাকে বলে? পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষের সফল মিলনকে বলা হয় নিষেক। এই নিষেকের পরে সৃষ্টি হইতেছে কি? জাইগোট। নিষেকের পরে কি সৃষ্টি হইতেছে? জাইগোট। এই জাইগোটের ভিতরে পরে কি হবে? জাইগোটের অঙ্কুরোদ্গম। কেমনে? এখানে যে জাইগোটের যে এককোষী দশাটা ছিল, এটার মধ্যে কি হবে? মিওসিস হবে। আর মিওসিসের ফলে আমরা দেখতেছি এখানে প্রথম 4 কোষ বিশিষ্ট একটা দশায় পরিণত হয়েছে। পরবর্তীতে এই কোষগুলা তাহলে কি হয়ে গেল? এই কোষগুলা আমরা তাদেরকে আবার স্পোর বলতেছি। স্পোর। এই স্পোরগুলা কেমন? হ্যাপ্লয়েড। পরবর্তীতে স্পোরগুলোর ভিতরে আবার বিভাজন হবে। একবার বা দুইবার বিভাজনের মধ্যে দেখা যায় যখন আবার 16টা কোষে পরিণত হয়, তখন আবার তাদের ভিতরে ফ্লাজেলাও সৃষ্টি হবে। ওই ফ্লাজেলা বিশিষ্ট কোষগুলা পরবর্তীতে আবার প্রাচীর বিদীর্ণ করে, ওই স্পোরের যে প্রাচীর ছিল এটাকে বিদীর্ণ করে তারা বাইরে চলে আসে, এবং বাইরে চলে আসা তারা কি করে? একটা উপযুক্ত পরিবেশ খুঁজে, যে পরিবেশের মধ্যে স্পোরটা এসে অবস্থান নিতে পারবে। ওই গতবার যেটা বলছিলাম, অযৌন জননের সময় পরিবেশটা কেমন হইতে হয়? যেখানে খাদক প্রাণী কম থাকবে, সূর্যের আলো থাকবে, ঘুলাত্ব কম থাকবে, অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে, এমন একটা পরিবেশ পাইলেই কিন্তু দেখা যায় এই স্পোরটা এসে মাটিতে এসে অবস্থান নেই, বা যে একটা ভিত্তির মধ্যে যেখানে স্পোরগুলা অবস্থান করতে পারবে এমন একটা জায়গাতে এসে নিজেরা ওই জায়গায় অবলম্বিত হয়। পরবর্তীতে দেখা গেছে এই যে স্পোরগুলা, এদের কি হয়? অঙ্কুরোদ্গম শুরু হয়। এই স্পোরগুলো অঙ্কুরিত হয়ে দেখা যায় নতুন করে আবার ফিলামেন্টাস দেহ তৈরি করে। এইভাবে তার যৌন জনন সম্পন্ন হয়। তো মোটামুটি এই পয়েন্টগুলো দিয়া তার যৌন জনন আলোচনা করার চেষ্টা করবা। তো এখন আমরা দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আমার আলোচনা মোটামুটি এই পর্যন্ত। আজকে 2 ধরনের জনন দেখছি, শৈবালের যৌন জননও দেখছি, অযৌন জনন দেখছি, বিভিন্ন ধরনের স্পোর দেখছি। এখন বলো তোমাদের এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা?
যার প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করো। নাইমাল হাসান। স্যার এখানে স্যার অযৌনজনের ক্ষেত্রে ফিলামেন্টাসের কোষের প্রোটোপ্লাজম বিভাজিত হয়ে স্যার ট্রাইফেজিলেট জুস্পে রূপান্তরিত হয়, কিন্তু স্যার যৌনজননের ক্ষেত্রে স্যার বাইফ্লেজিলেট গ্যামেটিক ভাবে রূপান্তরিত হয়। অযৌন জননের জন্য হচ্ছিল টেট্রাফ্লাজেলেট, ট্রাইফ্লাজেলেট। স্যার এটা কেন, আর স্যার এটা কেন হয়, আর বাইফ্লেজিলেট গ্যামেটের ক্ষেত্রে বাইফ্লেজিলেট কেন হয়? তো ওইটা হচ্ছে কোষের একটা প্রকৃতি অনুসারে, কোষের গঠন প্রকৃতি অনুসারে। মনে করো এক একটা প্রাণীর দেহ যেরকম, তুমি মনে করো এক একটা প্রাণীর দেহ, সব প্রাণীর দেহ তো আর একরকম না। সব প্রাণীর দৈহিক বিন্যাস কি একরকমের? দৈহিক বিন্যাস যেমন একরকম না, এরকম স্পোর গুলো দেখা যায় বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, গ্যামেট গুলো বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তো ওইখানে তার জিন থেকে নির্ধারিত থাকে যে এটা ফ্লাজেলা কয়টা হবে, 4টা হবে, আর জিন দ্বারা নির্ধারিত থাকে এটা ফ্লাজেলা কয়টা হবে, 2টা হবে। পরবর্তীতে জিন নির্ধারিত হয়ে এই ফ্লাজেলা গুলা নির্বাচিত হয় এবং পরবর্তীতে ফ্লাজিলিন নামক প্রোটিন এগুলো এসে তার বাইরের দিকে আবরণ বা ফ্লাজেলা তৈরি করে। তো এটা সহজভাবে বলতে পারো যে জিন নির্ধারিত। এটা জিন নির্ধারিত কারণে ওইখানে হবে 4টা ফ্লাজেলা বিশিষ্ট আর এখানে হবে 2টা ফ্লাজেলা বিশিষ্ট। বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? জি স্যার। স্যার পামেলা দশায় স্যার মিউসিলেজ নামক স্যার একটা মানে কি পদার্থ আবদ্ধ থাকে, আবার আবরণ থাকে। হ্যাঁ জি স্যার, আবার এখানে বলা হচ্ছে স্যার জেলাটিন, জেলাটিনটা কি স্যার? এটা এক ধরনের পিচ্ছিল পদার্থ। এই পিচ্ছিল মানে পদার্থ স্যার আমাদের থাকলে তার শুষ্কতা থেকে রক্ষা পায়। শুষ্কতা থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু পিচ্ছিল উপাদান চারপাশে এসে জমা হয়। তো এরাই হচ্ছে স্যার কি আমাদের বস্তু জেলাটিনটা দেওয়া আছে, মিউসিলেজটা বলা নাই মনে হয়। হ্যাঁ মিউসিলেজ জেলাটিন দুটোই দিতে পারো। এটা শৈবাল থেকে এই উপাদানগুলো সৃষ্টি হয়। জি স্যার। আরো কোনো প্রশ্ন আছে? না স্যার। শৈবালের অর্থনৈতিক গুরুত্বটা তোমরা নিজের মতো করে বাসায় দেখে নিবা। অর্থনৈতিক গুরুত্ব, শৈবাল কি করে? বায়ুমণ্ডলে অক্সিজেন সংযোগ করে। এটা দেখবা বইয়ের মধ্যে, দেখো কত পার্সেন্ট দেওয়া আছে, 20%। লক্ষ লক্ষ বছর ধরে যে 20% অক্সিজেন বায়ুমণ্ডলে, যে অক্সিজেনের একটা মাত্রা আছে, এই মাত্রাটাকে সে সঠিক রাখতে সহায়তা করতেছে। অক্সিজেনের মাত্রাটাকে সে সঠিক রাখতে সহায়তা করতেছে। পরিবেশের দূষণ রোধ, শৈবাল কি করে যে কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণটা, এটাকে কমায়া সে সালোক সংশ্লেষণের মাধ্যমে পরিবেশকে দূষণ মুক্ত করে, পরিবেশকে নির্মল করে। এবং মোট সালোক সংশ্লেষণের 60% কে করে? শৈবাল করে। জলের স্থলে যত উদ্ভিদ আছে তার 60% সালোক সংশ্লেষণ কে করতেছে? শৈবাল করতেছে। তারপরে আর কি কি আছে? শৈবাল খাদক হিসাবে, উৎপাদক হিসেবে, প্রাইমারি উৎপাদক হিসেবে শৈবাল ব্যবহৃত হয়। শৈবালকে পরবর্তীতে খাদ্য চক্রের বিভিন্ন প্রাণী যারা আছে তাদেরকে শৈবাল গ্রহণ করার ফলে দেখা যায় একটা ইকোসিস্টেম বজায় থাকে। বায়োফুয়েল হিসেবে, এই পয়েন্টগুলো তোমরা মোটামুটি পড়লেই পারবা। মাটির বয়স নিরূপণে, কার্বন ডেটিং প্রক্রিয়াতে আমরা জানি মাটির বয়স নিরূপণ করা যায়। তো এইভাবে দেখা যায় প্রায় 13-14 হাজার বছর পর্যন্ত বয়স নির্ণয় করা যায় ওই মাটির ডায়াটম শৈবাল এর উপস্থিতির উপর ভিত্তি করে। তারপরে হইতেছে আরো যে পয়েন্টগুলো আছে, যে সাবমেরিনের অবস্থান নির্ণয়, গোয়েন্দা সাবমেরিন পানি তলদেশ দিয়ে চলাচল করে, কিন্তু শৈবাল থেকে এক ধরনের দেখা যায় যে রঞ্জক পদার্থ, এই রঞ্জক পদার্থ তার গায়ে থেকে যে রেডিয়েশনটা বের হয় এটাকে শোষণ করে। এভাবে সাবমেরিনের অবস্থান নিরূপণ করা যায়। এগুলো ছিল মোটামুটি তার উপকারী ভূমিকা। আর অপকারী ভূমিকার মধ্যে কি আছে? ওয়াটার ব্লুম সৃষ্টি করে। দেখবা যে যেখানে পুষ্টি পদার্থ বেশি থাকে, খাদ্য অক্সিজেন যেখানে বেশি থাকে, এখানে প্রচুর পরিমাণ শৈবাল জন্মায়।